স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল আননোন ফেয়ারে। আমি আনাস রহমান আছি আপনাদের সাথে। তো আজকের এপিসোডে আমরা 4টি ঘটনা প্রচার করব। 4টি ঘটনায় অসাধারণ ঘটনা, একটি আমার নিজের কালেক্ট করা ঘটনা, আর বাকিগুলো প্যারানরমাল সোসাইটির 3টি ঘটনা। একজন 2টি ঘটনা দিয়েছেন আর একজনের একটি। তো ঘটনাগুলো সবই চমৎকার। তো আমি বেশি কথা বাড়াবো না, আমার নিজের কালেক্ট করা প্রথম ঘটনাটিতে আমি চলে যাব। যেভাবে লিখেছি আমি সেভাবেই পড়ছি। আজকে আপনাদের যে ঘটনা শোনাবো তা শুনেছিলাম আমাদের এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে। একদিন নদী ধারে চড়াটে বসেছিলাম, তখন তিনি আসেন এবং বসে একটা সিগারেট ধরিয়ে আমার সাথে গল্প করতে লাগলেন। জিনের বিষয় উঠে আসতেই তিনি তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক রাতের কথা বলছেন, জহির ভাই, তখন নভেম্বর মাস, পরীক্ষাও শেষ হলো আজ। পরীক্ষা শেষে আমি প্ল্যান করলাম যে আমার দাদা বাড়ি যাব। পরীক্ষা শেষের পরের দিনে রওনা হলাম। গ্রামে আমার 3জন চাচাতো ভাই আছে, তাদের নাম মিথুন, মাজেদ ও শায়েক। আমি তাদের মাঝে সবচেয়ে ছোট। আমি মূলত মাহফিলের জন্য এসেছিলাম। প্রতি বছর আমাদের গ্রামে মাহফিল হয়, এবারও তার ব্যতিক্রম নয়। 2 দিন পরে মাহফিল, গিয়ে প্রথম 2 দিন থাকলাম। আমার দাদি আমাদের 3জন চাচাতো ভাইকে খুব ভালোবাসতেন। 2 দিন দাদির আদর পেয়ে মনটা অনেক ভালো। মাহফিলের দিন সন্ধ্যাবেলা আমরা 4 ভাই রওনা হলাম। মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল বাজারের পাশে। আমরা গেলাম কিন্তু প্রধান বক্তা আসবেন পরে, তাই মাজেদ বলল, চল খেজুরের রস খেতে যাই। বাজার থেকে কিছু দূরে খেজুরের বাগান, সেখানে অনেক রসের হাঁড়ি পাওয়া যাবে। মাজেদের একথা শুনে আমরা সবাই উৎসাহিত হলাম। আমি বললাম, হ্যাঁ, অনেকদিন খেজুরের রস খাই না, আজ 1 হাঁড়ি খাবো। আমরা সবাই সেই বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। 20 মিনিট হাঁটার পর সেই বাগানটি এলো। চারিদিকে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে ঘর বাড়ি নেই। আমরা সবাই বাগানে ঢুকলাম। ঢুকার পর মনে হলো পরিবেশটা আরও শীতল হয়ে উঠল। আমার কেমন যেন একটা অস্বস্তি মতো লাগতে লাগলো। বাগানের ভিতর যেতেই দেখলাম একটু দূরে একটা লাল আলো জ্বলছে। আমরা ভাবলাম বাগানের দারোয়ান হয়তো বা, তাই চুপিসারে একটা কোনার গাছে মাজেদ উঠল। আমি নিচে দাঁড়িয়ে ওঠার পর যেই না রসের হাঁড়িতে হাত দিয়েছে, তখনই মাজেদ চিৎকার করে গাছ থেকে পড়ে যায়। আমরা তখন মাজেদকে গাছের সাথে হেলান দিয়ে বসাই। আমরা তখনও জানতাম না যে আমাদের সাথে কি ঘটতে চলেছে। তখন মিথুন আমার গায়ে হাত দিয়ে বলল, ভাই দেখ, ওরা কারা? দেখি যে 4টা অবয়ব, ওরা অনেক লম্বা, প্রায় 60 ফিট মতো, এবং ওদের ঠিক বুকের সাইডে একটা লাল আলো জ্বলছে। আমাদের যেমন হার্ট যেখানে থাকে সেই সোজা বরাবর একটা লাল আলো। ওদের মুখটা, ওই আলোতে কিছুটা দেখতে পেলাম ওদের মুখটা কিছুটা কুমির ও কুকুরের মতো। আমরা দূর থেকে মাজেদকে তুলে দৌড়াতে লাগলাম। ওই জিনিসগুলো আমাদের থেকেও জোরে দৌড়াচ্ছে। তখন একটা অবয়ব শায়েকের ঘাড় চেপে ধরে, যার ফলে সে পড়ে যায় এবং ওই জিনিসগুলো ওকে অনবরত মারতে থাকে। এটা দেখে আমি আর মিথুন একটা লাঠি নিয়ে ওই জিনিসগুলোর গায়ে আঘাত করতে থাকি, যার ফলে ওই অবয়বগুলো শায়েককে ছেড়ে দিয়ে আমাদের ধরে, আমাকে গলা চেপে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে আমি গলায় অনেক ব্যথা পাই। আমরা সবাই দোয়া কালাম যা জানি পড়তে লাগলাম, আর বাতাসে কেমন যেন তীব্র মাংস বসার গন্ধ। তখন দেখি শায়েক আর মিথুন জ্ঞান হারিয়ে ফেলেছে। এইসব আমিও সহ্য করতে পারছিলাম না, আমিও জ্ঞান হারিয়ে ফেলি। সকালে আমার বাড়িতে জ্ঞান ফিরে। তখন দেখি আমার দাদি খুব কান্না করতেছে। তখন জানতে পারি মাজেদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শায়েক ও মিথুন আমার পাশে বসে কাঁদছে। তারপর আর কোনোদিন মাজেদকে খুঁজে পাওয়া যায়নি। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কোনো হদিস পাওয়া যায়নি। এক হুজুর বলেছিল যে মাজেদকে ওরা নিয়ে গিয়ে বলি দেয়। আমারও দাদি তার 6 মাস পরে মাজেদের শোকে মারা যায়। এই ছিল গাইস আমাদের প্রথম ঘটনা। তো ঘটনাটি আপনাদের আসলে স্পর্শকাতর একটি ঘটনাটা ভালো লেগেছে। তো আমার প্রথম ঘটনা এই পর্যন্তই। তো আমরা এখন চলে যাব সেকেন্ড ঘটনায়। এখন আমাদের সেকেন্ড ঘটনায় চলে যাব। এটি লিখেছেন সনি আপু, প্যারানরমাল সোসাইটির একজন মেম্বার। তো যেভাবে ঘটনাটি লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি।
আমার কলিগের নানুর সাথে ঘটে যাওয়া একটা বিভীষিকাময় ঘটনাটা ঘটেছে আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এক গ্রামে। ম্যাডামের নানু একটু বয়স্ক হয়ে গিয়েছিলেন। ভিকটিম হচ্ছে ম্যাডামের আম্মুর আপন চাচি। ম্যাডামের নানু বাড়ি ওনাদের বাড়ির পাশেই। ম্যাডামের ভাষাতেই লিখছি আমি। গত কয়েক বছর ধরে নানুর একটু মানসিক সমস্যা হয়ে গিয়েছিল, যেমন ঘন কথা বলতো, অকারণেই হাসাহাসি করতো, সকাল সন্ধ্যার খাবার থাকতো না, কোথাও গেলে আসতে চাইতো না, রাত বিরাতে ঘর থেকে বের হয়ে যেত। গত 2 বছর ধরে নানুর চিকিৎসা চলছে। বেশি সমস্যা যখনই হয় তখন ইনজেকশন পুশ করতে হয়। গত মঙ্গলবার সন্ধ্যাবেলার কথা, নানু আমাদের বাড়ি থেকে ঘুরে গিয়েছে। বিকালে নানু বাড়ি গিয়েছিলাম পিঠা বানাতে। আসার সময় এই নানুকে সাথে নিয়ে আসি। সন্ধ্যা হওয়ার পর নানুকে বলি, চলো তোমাকে দিয়ে আসি। উনি বারণ বললেন আমি যেতে পারবো। আমার নানু বাড়িতে আমার আপন নানুর ঘরের পিছন দিকে একটা খাল আছে, যেটার পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। তো নানু বাড়িতে আসার পর সেই খালের পাশ থেকে তিনি দেখছেন যে ওনার ছোট ছেলে আলামিন দাঁড়িয়ে আছে। উনি ছেলেকে দেখে দাঁড়িয়ে যান। এরপর ওনার ছেলে ঘুরে ওনাকে ডাক দেয় সেদিকে যাওয়ার জন্য। সে সময় ওনার ছেলেরা কিন্তু বাড়িতে ছিলেন না, আর নানু সেটা জানতো। উনি সেদিকে যাচ্ছেন, এক প্রকার ঘোরের মধ্যে ছিলেন তখন। চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। আমার খালা বেড়াতে এসেছে নানু বাড়িতে, মানে আমার আপন খালা। তিনি প্রেগনেন্ট আর পিঠা বানাচ্ছে আমার আপন নানুর ঘরে। সে সময় খালের উপরে একটা বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছিল আমার দূর সম্পর্কের এক মামাতো ভাই। সে নাকি দেখছে একটা মহিলা খালের নিচে নামতে একেবারে মাঝে চলে এসেছে। তখন সে হাতে থাকা টর্চ জেলে দেখে। সেদিকে লক্ষ্য করলেই নাকি দেখে যে কিছু একটা ওনাকে ফেলে দিয়েছে নিচে, আর উনি কাদার মধ্যে বুক পরিমাণ তলিয়ে গিয়েছেন, মানে সে নানু। সেই ভাই ঘুরে আসতেও একটু সময় লাগবে। নানু তখন চিৎকার করছিল, সাহায্য চাচ্ছিল। যেহেতু আমার নানুর ঘর খালের পাশে, সেজন্য ঘরে থাকা আমার খালা শুনছিল, কিন্তু খালা ভেবেছিল উনি এমনিতে এমন করছে, হয়তো যেহেতু ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। কিন্তু যখন বলছে ওরা আমাকে মেরে ফেলছে রে, তখন আমার খালা নানুকে ডাক দিয়ে বলছে, আম্মা জলদি যাও খালার দিকে, জেঠির যেন কি হয়েছে। আমার নানু লাইট নিয়ে গিয়ে দেখে এই অবস্থা। এরপর বাড়ি থেকে আমার মামিদের সাথে করে নিয়ে এরপর সেই মামাতো ভাই এসে সবাই মিলে টেনে নানুকে সেখান থেকে তোলেন। এরপর ওনাকে গোসল করিয়ে ঘরে নিয়ে যান। ওনাকে নিয়ে জিজ্ঞেস করা হলো, ওইখানে কেন গিয়েছিলেন? নানু বললেন, ওমা আলামিন, তুই তো আমাকে ওখানে নিয়ে গেলি। সবাই হয়ে গিয়েছে, কারণ আলামিন মামা বাজারে ছিলেন। আমরা সবাই বুঝেছিলাম খারাপ কোনো জিন নানুকে হয়তো সেদিন মেরে ফেলতো। বুধবার দুপুরে ওনার ছেলের বউ ওনাকে গোসল করিয়ে রোদে বসে তেল দিয়ে দিচ্ছে শরীরে। তখন দেখেন ওনার উরুতে মাঝ বরাবর গোল হয়ে কিছু একটা, মানে গোল হয়ে একটা জায়গা পুরো কালো হয়ে গিয়েছে। কিন্তু মঙ্গলবার দুপুরে গোসলের সময় এই দাগ ছিল না। উনি ভেবেছেন কালকে সেই ঘটনাটি ঘটেছে, তখন উনি ভেবেছেন কালকে যে ঘটনাটি ঘটেছে তখন তিনি ব্যথা পেয়েছেন, মানে কাদার ভিতর ঢোকানো গেবে যাওয়ার পরে তখন ব্যথাটি পেয়েছিলেন আর কি। বৃহস্পতিবার একই সময় গোসল করিয়ে আবার দেখলেন সেই দাগটা স্প্রেড করছে চারপাশে, মানে ছড়িয়ে যাচ্ছে। তখন উনি জিনিসটা আমার নানুকে দেখান। সবাই তো চিন্তা করতে থাকেন এই দাগ আসলে কিভাবে আর ছড়িয়ে যাচ্ছে কেন, মানে এই দাগ আসলো কিভাবে। সম্ভবত ডান পায়ে। শুক্রবার সকাল থেকে ওনার শরীর খারাপ লাগছে, প্রেসার আপ ডাউন করছে আর কি। আর নাকি খালি ডান পায়ের থেকে ব্যথা উঠে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, মানে ডান পায়ে থেকে ব্যথা উঠে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। তখন আমার নানুর সেই দাগের কথা মনে পড়ায়। দেখেন সেই দাগ একেবারে নিচের দিকে ছড়িয়ে গোড়ালি পর্যন্ত নেমে গিয়েছে, আর উপরে দিকে কোমর পর্যন্ত ছড়িয়েছে। ওনারা ভয় পেয়ে যান আর নানুকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা বলেন, এরকম সমস্যা তো কখনো দেখিনি, আপনারা কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যান। সেই দাগ ততক্ষণে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে, আর নাকি সেসব জায়গা অবশ হয়ে যাচ্ছিল। এভাবে ওনার পা দুইটা অবশ হয়ে যায়। আর নানু বলছিল
ওরে আমাকে বাড়ি নিয়ে যা, ওইটা আমাকে নিয়েই যাবে, আমি তো বাঁচব না, বাড়ি নিয়ে যা রে আমাকে। ওনাকে নিয়ে অলমোস্ট চলে এসেছে, তখনই অ্যাম্বুলেন্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওনাকে গোসল দেওয়ার সময় নাকি সেই মহিলারাও সেই দাগ দেখেছে, যেন একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে পুরো শরীর। সেই দাগ আসলে কিসের? ম্যাডাম আজকে আক্ষেপ করে বলছে, সেদিন কেন আমি আসলাম না আমি দিয়ে আসলাম না নানুকে। মানে বলছে যে সেদিনকে আমি নানুকে কেন দিয়ে আসলাম না। তো এই ছিল ঘটনাটি আপনার অনেক রহস্যময় বটে, আবার একটু ভয়ানকও বলা চলে। তো আশা করি তিনি ভবিষ্যতে যে ঘটনাগুলো দেবেন সেগুলো একটু সাজিয়ে লেখার চেষ্টা করবেন। তিনি যেভাবে লিখেছিলেন একটু পড়তে অসুবিধা হচ্ছিল, তো ওটা কোনো ব্যাপার না। তো আমরা এখন চলে যাব আমাদের থার্ড ঘটনাটি অনেক চমৎকার একটি ঘটনা। এটিও প্যারানরমাল সোসাইটির একজন মেম্বারের ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি প্যারানরমাল সোসাইটির একজন অ্যানোনিমাস মেম্বার, মানে তিনি তার নাম ঠিকানা কিছুই প্রকাশ করেননি। তিনি যেভাবে লিখেছিলেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। গত বছর রাগ করে বাসা থেকে বের হই, কই থাকবো বুঝতে পারছিলাম না। এরপর বিকাশ থেকে 4,000 ক্যাশ নিয়ে নন্দা বাস স্ট্যান্ড থেকে সিলেটগামী রাত 10টার শ্যামলী পরিবহনে উঠে পড়ি। একদিকে পেটে ক্ষুধা প্লাস বাসা থেকে বারবার ফোন দিলেও রিসিভ না করে মন খারাপ হয়ে গিয়েছিল। প্রায় 1000 খানিক টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠে পড়ায় আর নামতে ইচ্ছে করেনি। মনে হলে বাসে যেতে উঠেই পড়েছি, ঘুরে আসি সিলেট। যাই হোক, আমি ফোন থেকে SMS দিয়ে আম্মুকে যে আমি সিলেট যাচ্ছি, 2 দিন থাকবো এবং বারবার ফোন দিতে নিষেধ করি। তারপর হোয়াটসঅ্যাপে বাসের টিকিটের সাথে একটা সেলফি তুলে পাঠিয়ে দিই, যেন বুঝতে পারে যে মিথ্যা বলছি না। এবং সবচেয়ে বড় ব্যাপারে দুশ্চিন্তা যেন না করে। আমি একদম জানালার সাথে এবং একদম সামনের চালকের ঠিক পিছনের সিট পাই। বাস থেকে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, দুই পাশে নদী। অলমোস্ট ঢাকা থেকে বের হচ্ছিলাম প্রায়। ব্রিজ ক্রস করার পর অনেকক্ষণ বাস জাস্ট সোজা একদিকেই চলেছে। ওই ব্রিজের উপর থেকে একটা মুরগির গাড়ি দেখতে পাই। জানালা খোলা থাকায় মুরগির গাড়ির বিশ্রী দুর্গন্ধে শরীর গুলিয়ে ওঠে। আমি সোজা হয়ে বসবো, তখন আবার বাইরে তাকাই। মুরগির গাড়িটা বাসের সাথে প্রায় পাল্লা দিয়ে চলছিল। ব্রিজের উপর বাস খুব বেশি গতিতে চলছিল না। আমি দেখলাম গাড়ির খাঁচার উপরে পাগলা টাইপের একজন বসে আছেন, মানে গাড়ির খাঁচার উপরে পাগল টাইপের একজন বসে আছেন এবং তার হাতে একটা মুরগি। জ্যান্ত নাকি মৃত বোঝার উপায় নাই অন্ধকারে, কিন্তু এই পাগলা টাইপ দেখতে লোকটা 2 হাতে চেপে ধরে মুরগির পশম মুখ দিয়ে টেনে টেনে তুলছিল। সেই প্রতিবার মুখ দিয়ে টেনে তুলছিল আর বাতাসে পশমগুলি পেছনে উড়ে চলে যাচ্ছিল। এরপর সে মুরগির শরীরে কামড় দিয়ে খেতে থাকে। আমি দ্রুত বাসের পর্দা টেনে দেই। এরপর ফাঁকা করে আবার দেখি মুরগির গাড়িটা পিছনে চলে গিয়েছে। এরপর আমি ভয় পেয়ে আর তাকাইনি। ওইটা মানুষ নাকি অন্য কিছু জানি না, তবে আমার সামনে এরকম দৃশ্য দেখে ভয় পেয়েছিলাম। তো এটা অনেক ছোট্ট একটা ঘটনা। তো ঘটনাটি অনেক অসাধারণ ঘটনা, কিন্তু একটা জিনিস যিনি পাঠিয়েছেন তার কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি দেখলেন কিন্তু অন্য কেউ কেন দেখলো না? মানে অন্য কেউ তো বাসের সিটের পাশে বসেছিল, কিন্তু তারা কেন দেখলো না? এবং তারা হয়তো এমন হতে পারে যে তারা দেখেছে কিন্তু কাউকে বলেনি। তো এই ভাইয়ের ক্ষেত্রেও মনে হচ্ছে এই জিনিসটাই হয়েছে। তো ঘটনাটা অনেক একটা ভয়ানক মতো ছিল যে আপনি রাত্রিবেলা কোথাও যাচ্ছেন, তখন একটা লোককে দেখলেন যে মুখ দিয়েই টেনে টেনে মুরগির পশম ছিঁড়ে খাচ্ছে, বা তার হাতে মুরগি জাতীয় কিছু আছে এবং সেটার পশম টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। এরকম একটা জিনিস দেখলে ভয় লাগবে না? তো ঘটনাটা অনেক সুন্দর ঘটনা ছিল, কিন্তু এইটা একটু ভাবার বিষয়। তো আমরা এখন চলে যাব আমাদের 4th এবং লাস্ট ঘটনায়। তো এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এটা প্যারানরমাল সোসাইটির সোনিয়াপুর 4th ঘটনা, মানে 4 নম্বর ঘটনাটি। তার মানে একই এপিসোডে তার 2টা ঘটনা। তো এটা লিখেছেন
সুমাইয়া ইসলাম, আর গল্পটির নাম অতল আধার। এটা সত্য ঘটনা, তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমার আম্মুর চাচার সাথে ঘটে যায় এই ঘটনাটি ময়মনসিংহের মুক্তাগাছার কোনো এক গ্রামের। ঘটনাটি বহু বছর আগের যুগের ছেলেদের প্রিয় খেলাগুলোর মধ্যে একটি ছিল তাস। প্রায় নানা অনেক রাত করে বন্ধুদের বাড়ি থেকে তাস খেলে আসতেন। এমনই একদিন রাতে আমার নানা তাস খেলে বন্ধুকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন রাত ঠিক 12টা থেকে 1টা হবে। আশেপাশে কোনো মানুষেরই চিহ্ন নেই। নানার বন্ধুর বাড়ি থেকে ফিরতে হলে একটা বিল পার হতে হয়। বিলটা অনেকেই চিনবেন। বিলটির আশেপাশে ধান ক্ষেত আর মাঝখানে রাস্তা, আবার পাশে একটি খালটি আমাদের বাড়ির রাস্তায় নয়, অন্যদিকে। তো নানা অনেকটা পথ অতিক্রম করে ফেলার পর দূরে দেখতে পেলেন একটি নতুন বউ লাল শাড়ি আর বড় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন। উল্লেখ্য, আগের যুগে ওই দিকটায় মাঝে মাঝে বউরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির রাতের অন্ধকারে পালিয়ে যেত। তো নানা তাকে দেখে এমনটাই ভেবেছিলেন কোনো নতুন বউ পালিয়ে আসছে। নানা জোরে হাঁক ছাড়লেন, বললেন, কেডা গো এডা? এত রাইতে এমনি খাড়ায় আছে। নানার ছিল অনেক সাহস। সে বউটা উত্তর দিল, আমাকে একটু বাড়িত আগাই দিবেন, আমি ওই পাড়া যাম। নানা মনে মনে ভাবলেন, এত রাতে মেয়ে মানুষ একা একা যাবে। পরে নানা বলেন, আহো লইয়া যাই। তারা হাঁটা শুরু করলেন। বউটা শুধু নানার আগে আগে হাঁটছিল। নানা কিছুতেই তার সাথে তাল মিলাতে পারছিলেন না। জোরে হাঁটার পরও না। নানা বললেন, তুমি বলে ডরাও, চিনো না, তাহলে দেখি আমার আগেই যাইতাছো গো। বউটা কোনো উত্তর দিল না। নানা হাঁটছেন পিছনে পিছনে। নানা যেন বুঝতে পারছেন না তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তার কোনো হুঁশ নেই। হাঁটতে হাঁটতে কখন সে সেই খালের সামনে এসে পড়েছেন তা জানা নেই। নানা তখন হুঁশ ফেরে যে কোথায় নিয়ে আসা হচ্ছে আমাকে। আর তখনই ঘটে আসল ঘটনা। খালে যখন নানা নামবেন তখন সামনে তাকিয়ে দেখেন সেই বউটা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। নানা তখনই বুঝতে পারেন ওইটা মানুষ না। নানা ভয় পেয়ে জোরে চিৎকার করে পিছনে দৌড় দেন। দৌড়ে তিনি একটা বাড়ির সামনে গিয়ে পড়েন। বাড়ির মানুষ চিৎকার শুনে বেরিয়ে আসে এবং দেখেন নানা মাটিতে পড়ে আছেন মরার মতো। তারা কাছে গিয়ে বললেন, এইটা অমুক না, মানে এটা নানা না। পরে তারা মাথায় পানি ঢেলে তার হুঁশ ফেরান এবং সব ঘটনা জানতে পারেন। দুঃখের বিষয় হলো নানা 3 দিন পরে মারা যান। তো ঘটনা 2, এইটাও মানে এক ঘটনার ভিতরেই 2টা ঘটনা, কিন্তু 2টা ঘটনা মনে হয় আলাদা। দেখি এইটাও আমাদের ওখানকার ঘটনা, যেটা প্রায় অনেক বছর আগের ঘটনা। আমার জেঠুর থেকে শোনা। তখন প্রায় গভীর। আপনারা জানেন রিক্সাওয়ালারা অনেক রাত অবধি গাড়ি চালায়। বরাবরের মতো সেদিনও মতিন মিয়া ছদ্মনাম অনেক রাত অবধি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি সামনে দেখলেন 2টা পুলিশ একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ নিয়ে দাঁড়িয়ে আছে এবং দূর থেকে হাতের ইশারায় মতিন মিয়াকে ডাকছে। এটা দেখে মতিন মিয়া ঘাবড়ে গেলেন এবং একটু ভয়ও পেলেন। তিনি চিন্তা করলেন যাবেন কি যাবেন না। পরে ভাবলেন পুলিশ মানুষ, যদি না যান পরে যদি ধরে নিয়ে যায়। এসব ভাবতে ভাবতে তিনি সামনে গেলেন। পুলিশ বলছেন, লাশটি নিয়ে যেতে হবে সামনের পাড়া, আমাকেও নিয়ে চলেন। মতিন মিয়া বললেন, স্যার এত রাত্রে আমি যাবো না। পুলিশ বললেন, আরে চলো, এই সামনেই, ভাড়া তোমারে মেলা দিব। আহো লাশ তুলো, কোনো উপায় নেই এখন, না গেলে যদি মারে। এটা ভাবতে ভাবতে মতিন মিয়া লাশটি গাড়িতে তুলল। তারপর সেই পুলিশ 2টো লাশের দুপাশে বসলো। গাড়ি চলছে নিরিবিলি রাস্তায়, দুপাশে সাই গাছগাছালি, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। দূরে 2টি বাড়ি আর আশেপাশে ধান ক্ষেত। হঠাৎ মতিন মিয়া পিছন থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পেলেন, হাড় মাংস চিবিয়ে খাওয়ার মতো শব্দ। ঠিক তেমন সে শব্দ মতিন মিয়াকে ভীষণ ভয়ের মধ্যে ফেলে দিল। সাথেই পরিবেশটা যেন আরো ভারী হয়ে উঠল, আর হিম শীতল ঠান্ডা বাতাসে গা শিরে উঠল। মতিন মিয়ার সাহস হচ্ছিল না পিছনে তাকানোর। সে ভয়ে ভয়ে ঘাটটি হালকা ঘুরিয়ে দেখার চেষ্টা করল। যেই না ঘাটটি ঘুরিয়ে দেখল,
দূর থেকে হালকা আলোয় দেখতে পেল সেই পুলিশরূপী অবয়ব দুজন লাশটির শরীর থেকে মাংস তুলে তুলে খাচ্ছে। এতটুকু দেখার পর মতিন মিয়া চিৎকার করে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি এসে পড়লেন একটা বাড়ির সামনে। বাড়ির মানুষজন চিৎকার শুনে বের হয়ে তাকে অচেতন অবস্থায় পেলেন। তারপর তার মাথায় পানি দিয়ে জাগিয়ে তুললেন এবং তার কাছ থেকে পুরো ঘটনাটি শুনলেন। মতিন মিয়া খুব অল্প দিনই বেঁচে ছিলেন। তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিন পর মারা যান। সে রাস্তা দিয়ে এখনও মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে, তবে আশেপাশে এখন অনেক বাড়ি থাকায় আগের মতো এতটা সমস্যা হয় না। তো ঘটনাটি এখানেই শেষ হলো। তো অনেক সুন্দর একটি ঘটনা ছিল, মানে দুইটি ঘটনা ছিল। তো আজকের এপিসোডটা সবার ভালো লেগেছে আশা করি। তো ধন্যবাদ শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার। তো আমরা আজকে বিদায় নিব। তো আপনাদের সাথে দেখা হবে আরও নতুন একটি এপিসোডে। তো আজকের মতো সবাইকে বিদায়। আল্লাহ হাফেজ।